ডাক্তারবাবু, আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে চাই। কিন্তু অনেকেই বলছে এটা নাকি খুব ব্যথাদায়ক। আবার শুনেছি ট্রান্সপ্ল্যান্টের পর চুল নাকি আবার পড়ে যায়। আমি প্রায় 500-র ওপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। তো হেয়ার ট্রান্সপ্লান্টে কি পেশেন্টের ব্যথা হয়? যে কোনো একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিয়ারে যেটুকু ব্যথা হয় সেটুকুই কিন্তু ব্যথা হবে। আর আমাদের অনেক রকম পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা পেন সেনসেশনটাকে একদম কমিয়ে দিতে পারি। লোকাল অ্যানেস্থেসিয়ার দ্বারা হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, আর আমরা ভাইব্রেশন টেকনিক ইউজ করি, আর ইনসুলিন সিরিঞ্জ ইউজ করা হয় যাতে খুব মিনিমাল প্রিকে অ্যানেস্থেসিয়া ট্রান্সফার করা হয় আর পেশেন্টের যতটা সম্ভব ব্যথা কমিয়ে দেওয়া হয়। হেয়ার ফল কি হয় হেয়ার ট্রান্সপ্লান্টের পরে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটাতে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে হেয়ার ফল কেন হচ্ছে। হেয়ার ফল প্রধানত আমাদের হয় ডিএইচটি হরমোন এর ওভার অ্যাক্টিভিটির জন্য। যার বডিতে ডিএইচটি হরমোন বেশি মাত্রায় কাজ করছে তার হেয়ার ফল বেশি হয়। কিছু জেনেটিক আর কিছু ভিটামিনজাত আয়রনজাত বা থাইরয়েডের প্রবলেম থেকেও হেয়ার ফল হয়। কিন্তু ট্রান্সপ্লান্টেড হেয়ার কি ফল করে? আচ্ছা, আমরা যদি একজন বল্ডিং পেশেন্টকে দেখি তখন দেখবেন যে মাথার সাইডে চুল আর মাথার পেছনের চুল এই দুটো কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টে বজায় থাকে। তাহলে এইগুলো কেন ফল হচ্ছে না? মাথার সামনের চুল কেন পড়ে যাচ্ছে? তো একটা খুব সিম্পল এক্সপ্লেনেশান আছে যে হেয়ার ফলিকেল, সামনের চুলের যে হেয়ার ফলিকেল রয়েছে সেগুলো কিন্তু ডিএইচটি অ্যাট্রাক্ট করতে পারে। হ্যাঁ, বা তাদের যে আমাদের যে ওভার অ্যাক্টিভিটি অফ ডিএইচটি হরমোন যেটা রয়েছে সেটাকে তারা কিন্তু অ্যাট্রাক্ট করে নিচ্ছে, আর তার ফলে তারা হেয়ার ফল বা চুল পড়ে যাচ্ছে। বাট এই যে মাথার সাইডে চুল বা মাথার পেছনের চুল, সেখানে যে রিসেপ্টারগুলো রয়েছে ফলিকেলের এন্ডে, তারা কিন্তু ডিএইচটি হরমোন অ্যাট্রাক্ট করে না। তো অনেক সময় আমরা দেখে থাকি যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ট্রান্সপ্লান্টেড হেয়ার ওভার দ্য ইয়ার্স কিন্তু রয়েছে, বাকি পেশেন্টের নিজের যে চুল রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে এই ডিএইচটি হরমোনের অ্যাক্টিভিটির জন্য ফল হতে থাকে, বাট ট্রান্সপ্লান্টেড হেয়ারটা কিন্তু পড়ে যায় না। বাট অফকোর্স ওষুধ, অ্যান্টি ডিএইচটি বা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, ভিটামিনস, এইসবগুলো চালাতে হবে। আরেকটা বিষয়ে আসছি যে কমপ্লিকেশানস আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট। এটাও একটা মিনিমাল ইনভেসিভ সার্জারিতে যা কমপ্লিকেশান রেট ক্যারি করে, হেয়ার ট্রান্সপ্লান্ট তো কিছু অন্য ব্যাপার নয়, একটা সার্জারি। যে কোনো সার্জারিতে যা অ্যামাউন্ট অফ 5-10% কমপ্লিকেশান রেট রয়েছে সেইটুকু রয়েছে। কমপ্লিকেশান কিসে হতে পারে? লোকাল অ্যানেস্থেসিয়ার থেকে হতে পারে, তারপরে বিভিন্ন ওষুধ থেকে হতে পারে, বা ফলিকেলে ইনফেকশান হতে পারে। এবার একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন একজন হিসেবে আমাদের কাজ হচ্ছে যতটা বাঁচানো এই কমপ্লিকেশান, যে যতটা স্টেরাইল পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় তত কমপ্লিকেশান রেট কমে, বা লোকাল অ্যানেস্থেসিয়ার জন্য যেসব কমপ্লিকেশানগুলো হয় সেগুলো টেস্ট ডোজ দিয়ে দেখে নেওয়া, বা বিভিন্ন ব্লাড টেস্ট করে ব্লাড প্রেশার দেখে নিয়ে ফার্স্টে আমাদের পেশেন্টের ওভারঅল হেলথ দেখে নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের পথে এগোনো। যে পেশেন্টদের অ্যাবসলিউটলি কোনো কন্ট্রাইন্ডিকেশান রয়েছে, যে হাই সুগার বা খুব হাই ব্লাড প্রেশার বা কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেটাস রয়েছে, এই সব পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু অ্যাভয়েড করা উচিত। আর প্লাস স্ক্যাল্পের কন্ডিশানটাও একজন ডার্মেটোলজিস্ট দিয়ে টেস্ট করে নেওয়া উচিত যে স্ক্যাল্পের কোনো ডিজিজ রয়েছে কি না। স্ক্যাল্পের যদি কোনো ডিজিজ থাকে সেগুলোকে ফার্স্টে আমাদেরকে ট্রিট করতে হবে, তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট বেডটাকে ঠিকমতো করে আমাদেরকে তৈরি করতে হবে, তারপরে আমরা ট্রান্সপ্লান্টে এগোতে পারি। তো অভিজ্ঞ ডাক্তার বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, প্লাস্টিক সার্জন, ডার্মেটোলজিস্ট এনাদেরকে কনসাল্ট করুন আপনারা, যারা বলে দিতে পারবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনার জন্য সুটেবল কিনা, আপনার শরীরের জন্য সুটেবল কিনা, আপনার স্ক্যাল্পের জন্য সুটেবল কিনা, বা আপনার রেজাল্টটা কীরকম হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে। এটাও কিন্তু ডিপেন্ড করে ডোনার এরিয়ার ওপরে। ডোনার এরিয়া কম থাকলে কিন্তু সেই অ্যামাউন্ট অফ চুল আমরা সামনে নিয়ে আসতে পারবো না, কিন্তু ডোনার এরিয়া যদি অ্যাবান্ডেন্ট থাকে তাহলে কিন্তু সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্ট খুব সুন্দর করে টাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা দিয়ে আমরা করতে পারি।